নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি সেরা সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এটাকে তোমরা আজকে মক টেস্ট ফর্মেটেও তোমরা এর আজকের ক্লাসটি করতে পারো। অবশ্যই সকলে অ্যান্সার করার চেষ্টা করবে এবং সকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আমাদের আপডেট বা অন্যান্য এক্সামের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চলো, আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তো ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন কে? মেগাস্থিনিস। মেগাস্থিনিস আমাদের অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। এখানে অপশান রয়েছে ফাহিয়ান। ফাহিয়ান তিনি কিন্তু চৈনিক দূত হিসাবে ভারতে আসেন। ফাহিয়ান তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং হিউয়েন সাং তিনিও কিন্তু চীন থেকে এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে। ফাহিয়ান তার লেখা গ্রন্থ ছিল ফোকো কি এবং হিউয়েন সাংয়ের লেখা গ্রন্থ ছিল সি ইউ কি। ইবন বতুতা তার লেখা গ্রন্থ ছিল, যেটা কিন্তু কিতাবুল রাহেলা বা সফরনামা যেটা ছিল। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? তো ভারতের যে সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা সর্বোচ্চ নাগরিক পুরস্কার সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা কিন্তু আমাদের ভারতরত্ন পুরস্কার, যেটা 1954 সাল থেকে প্রথম দেওয়া হয়ে থাকে। অবশ্যই লাস্ট আমাদের 2024-এ দেওয়া হয়েছে। আর যদি জিজ্ঞাসা করে প্রথম সামরিক পুরস্কার কোনটা, তাহলে কিন্তু আমাদের পরমবীর চক্র হবে, যেটা প্রথম পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? অবশ্যই জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে আমাদের সংবিধানের 21 নম্বর আর্টিকেলে। 21 নম্বর, যেটা কিন্তু আমাদের রাইট টু লাইফ, যেটা কিন্তু এর সাথে সম্পর্কিত রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে। পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটার থেকে কম্পিউটারের ডাটা স্থায়ীভাবে জমা থাকে কোন জায়গায়? অবশ্যই আমাদের স্থায়ীভাবে জমে থাকার কথা বলা হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের হার্ড ডিস্ক। অপশান অনুসারে অপশান নাম্বার সি হার্ড ডিস্ক, যেখানে কিন্তু আমাদের কম্পিউটারের সমস্ত ধরনের ডাটা তথ্য আমরা হার্ড ডিস্কে জমা রাখি, তা আবার স্থায়ীভাবে। প্রথম ভারতীয় হিসাবে কে ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে সোনা জিতেছেন? অবশ্যই ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হয়ে সোনা জিতেছেন অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত। পরীক্ষায় চলে আসতে পারে কে কোন ব্যক্তির সাথে সম্পর্কিত। তো এখানে কিন্তু আমাদের অভিনব বিন্দ্রা তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত রয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, বিক্রমাদিত্য কার উপাধি ছিল? তো বিক্রমাদিত্য উপাধি ছিল কার? অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অর্থাৎ চিনির বাটি বলা হয়ে থাকে কোন অঞ্চলটিকে বা কোন রাজ্যকে? অবশ্যই উত্তরপ্রদেশ, যেটা কিন্তু আখ রাজ্য নামে পরিচিত। প্রচুর পরিমাণে আখ এবং চিনি কিন্তু উৎপাদিত হয় এই উত্তরপ্রদেশ থেকে। পরবর্তী আছে প্রশ্ন, অর্থ বিল কেবলমাত্র কোথায় উপস্থাপন করা যেতে পারে? অবশ্যই কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করে থাকে লোকসভা স্পিকার, এবং কোনো অর্থ বিল সেটা কিন্তু শুধুমাত্র লোকসভাতেই পেশ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আছে, এমএস এক্সেলে কোনো ফর্মুলা শুরু করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? আমরা জানি যে এমএস এক্সেলে কোনো ফর্মুলা যখন ফার্স্ট আমরা লিখি বা শুরু করি, সেক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে আমাদের কিন্তু শুরু করতে হয়। অপশান নাম্বার সি হবে। পরবর্তী প্রশ্ন আছে, উইম্বলডন টুর্নামেন্ট কোন ধরনের কোর্টে খেলা হয়ে থাকে? তো উইম্বলডন টুর্নামেন্ট এটি কিন্তু আমাদের গ্রাস কোর্টে খেলা হয়ে থাকে, অর্থাৎ ঘাসের যে কোর্টে সেখানে কিন্তু খেলা হয় উইম্বলডন। উইম্বলডন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের টেনিস টুর্নামেন্ট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অবশ্যই 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে, সেখানে কিন্তু জেনারেল ডায়ারের উদ্দেশ্যে জনগণের ওপর কিন্তু গুলি চালানো হয়েছিল। সেটাই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এছাড়া ডব্লিউবিএসএসসি আমাদের গ্রুপ ডি এক্সামের জন্য যদি তোমাদের এখনও পর্যন্ত সাজেশনের প্রয়োজন হয়, ঠিক আছে, তো আমি তোমাদের কিন্তু শুধুমাত্র এই একটি পিডিএফকেই রেকমেন্ড করব, যেটা কিন্তু 111টা পেজ রয়েছে। যদি তোমাদের মনে হয় যে আমাদের এখনও প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা এটা কমপ্লিট করতে পারো। আর যদি মনে হয় যে না এখন প্রয়োজন নেই, তাহলে যা পড়েছো সেটাই রিভিশন করো, ঠিক আছে। আর এখানে যদি কারোর মনে হয় যে আমাদের প্রয়োজন আছে এই দুদিন, তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটা নিয়ে পড়তে শুরু করে দাও। এখানে কিন্তু 100 টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। 111টা এখানে পেজ সংখ্যা রয়েছে, সমস্ত সিলেবাসটা এখানে কমপ্লিট করা রয়েছে। আর এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই পিডিএফটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে পাবে। এখানে যেমন ভারতের সংবিধান রয়েছে, ঠিক সেরকম ভারতের ইতিহাসটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্ন এবং তার উত্তর সহকারে। এবং তারপরে আমাদের দেওয়া রয়েছে ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটা কিন্তু একটু পরে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এই যে আমাদের ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে, সমস্ত প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে। এবং আরেকটু নিচের দিকে আসলে আমরা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি সব কিছু পেয়ে যাব। আর আমাদের অ্যাপ্লিকেশনে গেলে তোমরা এর সাথে সাথে আরেকটি পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে, সেটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে প্রথমে তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করে সেটাকে কী করবে, রেজিস্টার করে লগ ইন করবে। তারপর তোমাদের যে পিডিএফ দরকার হবে সেটা তোমরা নিতে পারবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, আর এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, কারণ আমরা গ্রুপ সিতে এই দুটো কিন্তু এখান থেকেই অলরেডি আমরা কমন পেয়েছি, ঠিক না? Ctrl+C দিয়ে কপি করা হয় এগুলো সব। এছাড়া এর আগে যারা আমাদের থেকে এই পিডিএফটা নিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচারটাও নিয়ে নেবে, কারণ ওখানেই সেটা আপডেট করা রয়েছে, দেওয়া রয়েছে আমাদের অ্যাপে। অবশ্যই যারা এখনও পর্যন্ত নাওনি তোমরা নিয়ে এখনও পর্যন্ত পড়তে পারো, তোমাদের হাতে সেই সময়টা এখনও পর্যন্ত রয়েছে। বেশি তো কোশ্চেন নেই, তোমাদের অল্প সংখ্যক কোশ্চেন রয়েছে, যা প্রশ্ন রয়েছে সবই তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা পেইড পিডিএফ সেকশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এছাড়া তোমরা ফ্রি পিডিএফও তোমরা জিওগ্রাফি অন্যান্য সাবজেক্ট কিন্তু এখানে পেয়ে যেতে পারো। এখানে যে সাজেশন পিডিএফ যে অপশানটা দেখতে পাচ্ছ, সাজেশন নোটস, এখানে তোমরা ক্লিক করবে। তো এখানেই কিন্তু তোমরা গ্রুপ ডি এক্সামের জন্য সাজেশনটা পেয়ে যাবে। এখানে কিন্তু 100 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। যদি তোমাদের প্রাইস 149 টাকা দেখায়, সেক্ষেত্রে যে টেস্ট পাস বলে অপশানটা পাবে, সেখানে ডান দিকে টিক চিহ্ন দেওয়া থাকবে, সেটাকে অফ করে রাখবে, তাহলে তোমাদের মূল্য ওখানে 100 টাকায় শো করবে, ঠিক আছে? আর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অপশানে গেলে তোমরা ডেমোটাও দেখতে পারবে এখানে। এছাড়া অন্যান্য এই সমস্ত পিডিএফগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সবই অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। সামনে এনটিপিসির এক্সাম রয়েছে, এনটিপিসিরও প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে, এবং রেলওয়েতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে আসে, সুতরাং 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা নিয়ে নিতে পারো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী অবশ্যই আমাদের হয়ে যাবে গঙ্গা রিভার। নেক্সট কোশ্চেন আছে, সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্য এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা আমাদের রাশিয়ার সংবিধান, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, সেই তখনকার সংবিধানের সোভিয়েত ইউনিয়নের থেকে আমরা মৌলিক কর্তব্যকে নিয়েছিলাম। পরবর্তী প্রশ্ন আছে, ইমেলের জনক কে রয়েছেন? তো ইমেল যেটি কিন্তু আবিষ্কার করেছেন কে? অবশ্যই টমলিনসন, অপশান নাম্বার বি, তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন ইমেল। নেক্সট কোশ্চেন আছে, ডার্বি কাপ এটা কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো ডার্বি কাপ এটা কিন্তু মূলত ঘোড় দৌড় এর সাথে যুক্ত রয়েছে, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের কে হয়ে যাবে? অবশ্যই গোপাল, অপশান নাম্বার সি হবে। নেক্সট আছে, নাগার্জুন সাগর বাঁধ এটা কোন নদীর ওপর অবস্থান করছে? তো নাগার্জুন সাগর বাঁধ যেটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর অবস্থান করছে। এই কৃষ্ণা নদীতে কিন্তু আমরা পাখির পায়ের মতো বদ্বীপ কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী আছে, লোকসভায় প্রথম স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অবশ্যই জিভি মবলঙ্কর বা গণেশ বাসুদেব মবলঙ্কর, তিনি কিন্তু ছিলেন লোকসভার প্রথম স্পিকার। পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটারের প্রথম ভাষা কোনটি ছিল? কম্পিউটারের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটি ছিল ফোরট্রেন, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে আমরা আসবো, সাইনা নেহওয়াল ইনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই তোমরা দেখে যাবে সাইনা নেহওয়াল ইনি কিন্তু একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার রয়েছেন সাইনা নেহওয়াল। পরবর্তী প্রশ্ন আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো চিরস্থায়ী বন্দোবস্ত সেটা কিন্তু লর্ড কর্নওয়ালিস, তিনি কিন্তু এটি প্রবর্তন করেছিলেন চিরস্থায়ী ব্যবস্থা। সূর্যাস্ত আইন কিন্তু এর সাথেই ওতপ্রোতভাবে জড়িত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়ে থাকে? অবশ্যই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টকে বলা হয়ে থাকে ধানের গোলা। নেক্সট আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি প্রথম কবে সংশোধিত হয়েছিল? অবশ্যই এখানে কিন্তু দেখে রাখবে, ভারতের সংবিধানের প্রস্তাবনা মাত্র একবারই কিন্তু সংশোধন করা হয়েছে, সাল 1976-এ। 1976-এ 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে কিন্তু সংশোধন করা হয়েছিল। নেক্সট, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়ে থাকে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। পরবর্তী প্রশ্ন আছে, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই চায়নাম্যান যে শব্দ রয়েছে এটা আমাদের ক্রিকেটের সাথে যুক্ত। নেক্সট আছে, গান্ধীজি কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? অবশ্যই গান্ধীজি কিন্তু ডান্ডি অভিযান শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। আমাদের দেখতে হবে ইতিহাসটা, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 1930 সাল। 1930 সালে কিন্তু ডান্ডি অভিযান শুরু হয়েছিল। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা? অবশ্যই ভারতের দক্ষিণতম যে বিন্দু রয়েছে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট থাকতে পারে, অথবা পিগমিলিয়ন পয়েন্ট কিন্তু অপশানে থাকতে পারে। নেক্সট, হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে থাকেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? রাষ্ট্রপতি। হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে তাকেও কিন্তু নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি, রাজ্যপাল কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ডোমেনের নামের শেষে যে .org এটা থাকে, এটা কোন ধরনের প্রতিষ্ঠান বলতে পারবে? এটা কিন্তু আমাদের যেটা হবে, এটা হচ্ছে অলাভজনক একটি সংস্থা। ORG মানে .in থাকলে সেটা আমাদের ইন্ডিয়ার। পরবর্তী আছে,
অলিম্পিক খেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? অবশ্যই 4 বছর অন্তর অন্তর কিন্তু অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর যদি বলা হয় যে গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শীতকালীন অলিম্পিকের ব্যবধান কত বছর হয়, সেক্ষেত্রে সেটা হবে 2 বছরের। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী শালকুঞ্জে, শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধ পূর্ণিমার দিন। পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? অবশ্যই পশ্চিমবঙ্গের সাথে আমাদের টোটাল তিনটি দেশের কিন্তু সীমারেখা রয়েছে। নেক্সট, সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? তো রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা জানি যে 356 নম্বর যে আর্টিকেল রয়েছে সেটা কিন্তু রাষ্ট্রপতি শাসনের সাথে সম্পর্কিত রয়েছে, এবং 352 নম্বর আর্টিকেল আমাদের ন্যাশনাল এমার্জেন্সির সাথে সম্পর্কিত, এবং 360 আমাদের আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট, ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করাকে কী বলা হয়ে থাকে? তো ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা কেনাকাটা করে থাকি সেটাকে আমরা বলি ই কমার্স। নেক্সট, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? আবার এটা দেখবে যে সন্তোষ ট্রফি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, সেটা ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে সন্তোষ ট্রফি। নেক্সট, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কিন্তু ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। পরীক্ষা এখান থেকে এই ধরনের প্রশ্নই আসবে, ঠিক আছে? যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থান করছে? অবশ্যই বাঁকুড়া জেলায় অবস্থান করছে শুশুনিয়া পাহাড়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছিলেন। কত সালে বা কোন তারিখে, এটাও যদি জিজ্ঞাসা করে তাহলে 24 আমাদের জানুয়ারি 1947। এমএস ওয়ার্ডে সব লেখাকে একেবারে সিলেক্ট করার ক্ষেত্রে যে শর্টকাট রয়েছে সেটা কোনটা? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে কন্ট্রোল প্লাস এ করলে আমরা সেটাকে টোটাল লেখাকে সিলেক্ট করা, যে লেখাগুলো রয়েছে সবগুলো আমাদের, মানে যে কটা লেখা রয়েছে ওখানে সবগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, মিতালি রাজ ইনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? তো মিতালি রাজ তিনি কিন্তু যুক্ত রয়েছেন ক্রিকেটের সাথে, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে? অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের থাকতে পারে। ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে, যাকে কপিরাজও কিন্তু বলা হয়। নেক্সট, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয়? তো তিস্তা নদীর যে পশ্চিম ভাগ রয়েছে সেটাকে আমরা তরাই বলে থাকি। তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় কাঠামো, এটা সর্বনিম্ন স্তর কোনটি? অবশ্যই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় টোটাল তিনটি স্তর রয়েছে, যার সবথেকে নিম্ন স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি, তারপর রয়েছে জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন রয়েছে, কম্পিউটারের ওজনে হালকা ও বহনযোগ্য যে অংশ সেটা কোনটা? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কোনটা? ল্যাপটপ কিন্তু আমরা সহজে বহন করতে পারি এবং এটা হালকা রয়েছে। নেক্সট, বুলসাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? অবশ্যই বুলসাই যেটা কিন্তু রয়েছে সেটা কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত রয়েছে বুলস আই। নেক্সট কোশ্চেন আছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে যেটা হয়ে যাবে সান্দাকফু, অপশান নাম্বার এ। নেক্সট, ভারতের সংবিধান কবে থেকে কার্যকর করা হয়েছে? অবশ্যই ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949, যেটাকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি, এবং 26 জানুয়ারি 1950 সম্পূর্ণ ভারতে কিন্তু এটা কার্যকর করা হয়েছিল ভারতের সংবিধানকে, যেটা কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। পরবর্তী আছে, WWW এর ফুল ফর্ম কী রয়েছে? যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা কিন্তু রয়েছে আমাদের অপশান নাম্বার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশান নাম্বার এ। নেক্সট, এটা বার্নার্স-লি কিন্তু তৈরি করেছিলেন আবিষ্কার। পরবর্তী প্রশ্ন আছে, হকির জাদুঘর কাকে বলা হয়? তো হকির জাদুঘর বলা হয়ে থাকে মেজর ধ্যানচাঁদকে বলা হয়ে থাকে হকির জাদুঘর, আর তার নাম উপলক্ষে এখানে কিন্তু ধ্যানচাঁদ যে ট্রফি রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। অবশ্যই এই সমস্ত প্রশ্নোত্তরগুলো ছিল আজকে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের সাথে যুক্ত রয়েছে বা বিখ্যাত রয়েছে? ছৌ নাচের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলাটি? অবশ্যই তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া নাকি মালদা। তোমরা ধরেই নিতে পারো যে এই কোশ্চেনটা তোমাদের চলে এসেছে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এবং গাম্ভীরা, এটা কোন জেলার একটি বিখ্যাত লোকসঙ্গীত বা নৃত্যশৈলী রয়েছে? বর্ধমান, মালদা, কোচবিহার নাকি মুর্শিদাবাদ? সকলে কিন্তু কমেন্ট সেকশানে এই উত্তর দুটো জানিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের এটা মনেও থাকবে।
অবশ্যই ক্লাসটি ইম্পর্টেন্ট মনে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। আর যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন হয় অবশ্যই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ্লিকেশন তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবে। অবশ্যই সেখানে তোমরা প্লে স্টোরে গিয়ে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করে রেজিস্টার করে লগ ইন করে নেবে। তারপর যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে নিতে পারবে। এটা রয়েছে আমাদের WBSSC গ্রুপ ডি এক্সামের জন্য সেরা সাজেশান। যদি তোমাদের প্রয়োজন হয় তো ইতিমধ্যে তাহলে কিন্তু এখনই তোমরা নিয়ে নাও, পরে আর নিয়ে কোনো সমস্যা তোমাদের কোনো লাভ হবে না, ঠিক আছে? একদিনে তোমরা যেটুকু পারো এখান থেকে মুখস্থ করে নিতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই বাই নাও অপশানে গিয়ে তোমরা ক্লিক করলে সবটাই তোমরা নিয়ে নিতে পারবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো করে সবাই পরীক্ষাটা দেবে এবং যা যা তোমাদের ক্লাসে করানো হয়েছে, যা যা নোটস প্রোভাইড করা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম টাইমস তোমরা রিভিশন দাও। ধন্যবাদ সকলকে।